বারাণসীর প্রাচীন ও সরু গলিগুলোতে আজ এক অন্যরকম চাঞ্চল্য ছিল, যেন শতবর্ষের পুরনো দেয়ালগুলোতেও নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। সাইরেনের তীক্ষ্ণ শব্দ সকালের নিস্তব্ধতাকে চিড়ে দিয়েছিল, এবং পুলিশের গাড়ির এক দীর্ঘ কনভয় ধুলো উড়িয়ে শহরের প্রধান রাস্তা দিয়ে যাচ্ছিল। এই গাড়িগুলোর মাঝখানে জাতীয় পতাকা লাগানো একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি পূর্ণ আভিজাত্যের সাথে চলছিল, যাতে জেলার নতুন জেলাশাসক কাব্য শর্মা বসেছিলেন। জানালার বাইরে দ্রুত পেছনে ফেলে আসা দৃশ্যগুলোর দিকে তাকিয়ে কাব্যের চোখে এক অদ্ভুত আর্দ্রতা ভাসছিল। এই সেই শহর যেখানে একসময় সে খালি পায়ে হেঁটে স্কুলের রাস্তা মাপত, আর আজ সে এই শহরেরই সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে বসতে চলেছে। কিন্তু তার মনে ক্ষমতার নেশা ছিল না, বরং নিজের বাবার সাথে দেখা করার ব্যাকুলতা ছিল। গাড়ির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ বাইরের কড়া রোদ ও কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যা কাব্যের বর্তমান আর অতীতের মাঝের দূরত্বকে ফুটিয়ে তুলছিল। সে তার ইউনিফর্ম এবং ব্যাজটির দিকে আরও একবার তাকাল, যার ওপর আইএএস লেখা ছিল, এবং তার মনে পড়ল কিভাবে তার বাবা রামচরণ এই দিনটির জন্য নিজের পুরো জীবন বাজি রেখেছিলেন। তার মনে পড়ল কিভাবে তিনি তার ছেঁড়া ধুতি আর ক্ষয়ে যাওয়া চটি পরেও মাথা উঁচু করে চলতেন, কারণ তার নিজের মেয়ের যোগ্যতার উপর অগাধ ভরসা ছিল। কাব্যের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কেবল নতুন দায়িত্বের বোঝা থেকেই নয়, বরং সেই মুহূর্তটির অপেক্ষায় যখন সে তার বাবার চরণে এই সাফল্য উৎসর্গ করবে এবং তাকে বলবে যে তার আত্মত্যাগ বৃথা যায়নি। কনভয় যখন কালেক্টরেটের বিশাল লোহার গেটের ভেতর প্রবেশ করল, তখন সেখানে শান্তি এবং কর্মচারীদের সারির সেলামি দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। কাব্য গাড়ি থেকে নামতেই নিজের মুখে এক কঠোর ও গম্ভীর মুখোশ পরে নিল, যা একজন প্রশাসনিক আধিকারিকের জন্য জরুরি ছিল। কিন্তু তার ভেতরের মেয়েটা তখনও কাঁদছিল। স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকা আধিকারিকরা তাকে ফুলের তোড়া উপহার দিল এবং ম্যাডাম স্যার বলে সম্বোধন করল। কিন্তু কাব্যের চোখ ভিড়ের মধ্যে অন্য কাউকে খুঁজছিল। তার আশা ছিল যে হয়তো তার ভাই রমেশ এবং বাবাও এই ভিড়ের মধ্যে কোথাও দাঁড়িয়ে তাকে দেখছেন, কিন্তু সেখানে কেবল অচেনা মুখ আর ক্ষমতার লোভী মানুষজনকেই দেখা যাচ্ছিল। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজেকে বোঝাল যে হয়তো তারা বাড়িতে তার আসার প্রস্তুতিতে ব্যস্ত আছে এবং তাকে চমকে দিতে চাইছে। নিজের বিলাসবহুল কার্যালয়ে বসার পর কাব্য সবার আগে তার ব্যক্তিগত সহায়ককে বাইরে যাওয়ার ইশারা করল এবং নিজের ব্যাগ থেকে মোবাইল বের করল। সে কাঁপা হাতে তার ভাই রমেশের নম্বর মেলাল, যা সে গত কয়েক বছরে হাজারবার ডায়াল করেছিল, কিন্তু প্রতিবারের মতো আজও রিং হতে থাকল আর কেউ ফোন ধরল না। এক অদ্ভুত ঘাবড়ানি তার হৃদয়কে আঁকড়ে ধরল, যেন কোনো অদৃশ্য ছায়া তার গলা টিপে ধরছে। সে ভাবল যে হয়তো নেটওয়ার্কের সমস্যা হবে, বা তারা আরতির প্রস্তুতিতে ব্যস্ত আছে, কারণ বারাণসীতে সন্ধ্যার আরতির সময় হয়ে আসছিল। সে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু তার মনের কোনো এক কোণে এক অজানা ভয় বসে গিয়েছিল, যা তাকে এটা ভাবতে বাধ্য করছিল যে সবকিছু কি তেমনই আছে যেমনটা সে ভাবছে, নাকি সময় তার পরিবারের চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। জানালার বাইরে তাকিয়ে কাব্য গঙ্গা নদীর দূর থেকে দৃশ্যমান প্রবাহ দেখতে পেল, যা শান্ত এবং স্থির ছিল, ঠিক তার বাবার স্বভাবের মতো। তার মনে পড়ল কিভাবে ছোটবেলায় যখন সে কোনো কথায় কাঁদত, তখন বাবা তাকে গঙ্গার ঘাটে নিয়ে যেতেন এবং বলতেন যে জীবনও এই নদীর মতোই, যা সব ময়লা নিজের মধ্যে গুটিয়ে নিয়েও পবিত্র থাকে। আজ সে এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছিল যে তার এক ইশারায় পুরো জেলা কেঁপে উঠতে পারত, কিন্তু নিজের বাবার সেই সাধারণ শিক্ষার সামনে তার এই সমস্ত ক্ষমতাকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। সে জানত যে আসল ক্ষমতা চেয়ারে নয়, বরং সেই সংস্কারগুলোর মধ্যে রয়েছে যা তার বাবা তাকে দারিদ্র্য ও অভাবের মাঝেও দিয়েছিলেন। সারা দিন ধরে ফাইল আর সাক্ষাতের পালা চলতে থাকল, যার মধ্যে শহরের বড় বড় নেতা আর ব্যবসায়ীরা তার সাথে দেখা করতে এলো এবং নিজেদের আনুগত্যের বিশ্বাস জোগানোর চেষ্টা করতে থাকল। প্রত্যেকেই তার সামনে মাথা নত করছিল, প্রত্যেকেই তার একটু হাসির জন্য তৃষ্ণার্থ ছিল, কিন্তু কাব্যের মন এইসবে লাগছিল না। সে শুধু এটাই ভাবছিল যে কখন এই আনুষ্ঠানিকতার নাটক শেষ হবে, আর সে নিজের সরকারি গাড়ি ছেড়ে এক সাধারণ মেয়ের মতো নিজের পুরনো বাড়ির দিকে ছুটে যাবে। তার নিজের বাবার হাতের চায়ের তৃষ্ণা পাচ্ছিল, সেই চা যা তিনি প্রায়ই তাকে পড়ার সময় বানিয়ে দিতেন, যাতে দুধ কম আর তার ভালোবাসা বেশি থাকত। সেই স্বাদের কথা মনে করেই তার ক্লান্তি দূর হয়ে যেত, আর আজ সে সেই শান্তিটাই আবার ফিরে পাওয়ার জন্য ছটপট করছিল। সন্ধ্যা নামতেই শহরের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছিল এবং গঙ্গা আরতির ঘণ্টার শব্দ দূর থেকে শোনা যেতে শুরু করেছিল। কাব্য তার স্টাফদের যাওয়ার নির্দেশ দিল
এবং নিজের চেয়ারে পেছনের দিকে হেলে বসল। নিজের চোখ বন্ধ করে নিল। বন্ধ চোখে এসে আবার সেই দৃশ্য দেখতে পেল যখন সে দিল্লির জন্য ট্রেন ধরছিল আর তার বাবা প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। তার হাতে একটি পুটলি ছিল যাতে তিনি তার সঞ্চিত পুঁজি রেখে তাকে দিয়েছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল, এবং তিনি বলেছিলেন, যাও মা, আর ততক্ষণ ফিরো না যতক্ষণ না তুমি তোমার গন্তব্য খুঁজে পাচ্ছ। আজ সে গন্তব্যে পৌঁছে ফিরে এসেছিল, কিন্তু সে কি জানত যে গন্তব্যের জন্য সে বাড়ি ছেড়েছিল সেই বাড়ির ভিতই নড়ে গেছে? সেই রাতে জেলা শাসকের বিশাল সরকারি বাসভবনে কাব্যের ঘুম আসছিল না, কারণ বিছানাটা খুব নরম ছিল আর ঘরটা অনেক বড় ছিল, যা তাকে গিলতে আসছিল। তার পুরনো বাড়ির সেই খাটিয়ার কথা মনে পড়ছিল, যার ওপর সে আর তার বাবা ঘণ্টার পর ঘণ্টা বসে গল্প করত, যেখানে ছাদ থেকে জল টপকাত, কিন্তু সম্পর্কের উষ্ণতা কখনো কম হতো না। সে সিদ্ধান্ত নিল যে আগামীকাল সকাল হতেই সে কোনো নিরাপত্তা এবং আড়ম্বর ছাড়াই নিজের পুরনো পাড়ায় যাবে। সে দেখতে চাইছিল যে তার বাবা তাকে ইউনিফর্মে দেখে কেমন প্রতিক্রিয়া দেন। তিনি কি তাকে চিনতে পারবেন, নাকি বার্ধক্য তার স্মৃতিশক্তিকে ঝাপসা করে দিয়েছে? এই কথা ভেবে তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে জানত না যে আগামীকাল তার জীবনের সবচেয়ে ভয়ানক দিন প্রমাণিত হতে চলেছে। বারাণসীর রাত যতটা সুন্দর হয় ঠিক ততটাই রহস্যময় হয়, যেখানে প্রতিটি গলিতে একটি গল্প লুকিয়ে থাকে, কিছু সুখকর আর কিছু অত্যন্ত যন্ত্রণাদায়ক। কাব্য নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে শহরটাকে দেখছিল, যেখানে দূরে কোথাও কোনো গরিবের কুঁড়ে ঘরে প্রদীপ জ্বলছিল, ঠিক তেমনই যেমনটা একসময় তার বাড়িতে জ্বলত। তার নিজের ভাই আর বৌদির জন্যও চিন্তা হচ্ছিল, যারা গত কয়েক মাস ধরে তাকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল। সে ভাবল যে হয়তো তারাও এখন আধুনিক হয়ে গেছে এবং ফোনে কথা বলা বেশি পছন্দ করে, কিন্তু ফোন না ধরাটা তাকে বারবার ভাবাচ্ছিল। তারা কি রাগ করেছে, নাকি এমন কোনো কথা আছে যা তারা তার কাছ থেকে লুকোচ্ছে? এই প্রশ্নগুলো তার ব্যাকুলতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। রাত যত গভীর হতে থাকল, গঙ্গার ওপার থেকে আসা ঠান্ডা হাওয়া কাব্যকে কাঁপতে বাধ্য করল, যেন প্রকৃতি তাকে আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। সে নিজের শালটিকে শক্ত করে জড়িয়ে নিল এবং আকাশের দিকে তাকাল, যেখানে তারারা মিটমিট করছিল, যেন তারাও তার বাবার মতো তাকে আশীর্বাদ করছে। সে মনে মনে প্রার্থনা করল যেন সবকিছু ঠিক থাকে আর তার পরিবার সুরক্ষিত ও খুশি থাকে। সে ঈশ্বরের কাছে কেবল একটি জিনিসই চেয়েছিল, আর তা হল তার বাবার দীর্ঘায়ু, যাতে সে তাকে সেই সমস্ত সুখ দিতে পারে যার তিনি অধিকারী ছিলেন। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল, এমন কিছু যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে এবং তাকে তার সমস্ত সাফল্যের উপর প্রশ্নচিহ্ন লাগাতে বাধ্য করবে। পরদিন সকালের সূর্য এক নতুন আশা নিয়ে এলো, কিন্তু কাব্যের জন্য এই সূর্য এক তিক্ত সত্যের সাক্ষী হতে চলেছিল। সে তার সরকারি গাড়ি ছেড়ে একটি সাধারণ ট্যাক্সি ডাকল এবং সাধারণ সালোয়ার কামিজ পরে নিজের মুখটে দোপাট্টা দিয়ে ঢেকে নিল। সে চাইছিল না যে কেউ তাকে চিনুক, সে কেবল একজন মেয়ে হয়ে নিজের বাড়ির দোরগোড়ায় পা রাখতে চাইছিল। ট্যাক্সি যখন শহরের ভিড়ভাট্টাপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কাব্যের হৃদয় কোনো অঘটনের আশঙ্কায় বসে যাচ্ছিল। তার প্রতিটি বাঁক, প্রতিটি দোকান চেনা চেনা লাগছিল, কিন্তু তবুও সবকিছু কতটা বদলানো মনে হচ্ছিল, যেন শহরটা একই আছে কিন্তু তার আত্মা বদলে গেছে। ট্যাক্সি তার পুরনো পাড়ার কাছাকাছি পৌঁছতেই কাব্য দেখল যে রাস্তাগুলো এখন পাকা হয়ে গেছে আর পুরনো দোকানের জায়গায় নতুন শোরুম খুলে গেছে। এই পরিবর্তন দেখে সে খুশি তো হল, কিন্তু সাথে একটা ভয়ও লাগল যে কোথাও এই উন্নয়নের দৌড়ে তার আপনজনেরা পেছনে না পড়ে যায়। সে ট্যাক্সিওয়ালাকে গলির বাইরেই থামাতে বলল, কারণ সে হেঁটে সেই গলিগুলোকে অনুভব করতে চাইছিল যেখানে তার ছোটবেলা কেটেছিল। সে যত নিজের বাড়ির দিকে এগোচ্ছিল, তার পায়ের গতি আপনা আপনিই দ্রুত হয়ে যাচ্ছিল আর হৃৎস্পন্দন অনিয়ন্ত্রিত হচ্ছিল। সে কি জানত যে বাড়িটিকে সে স্মৃতিতে সাজিয়ে বসে আছে তা এখন কেবল ইট পাথরের একটি দালান হয়ে রয়ে গেছে, যেখানে সম্পর্কের কোনো জায়গাই অবশিষ্ট নেই। কাব্য তার ছোটবেলার গলিগুলো দিয়ে যত সামনের দিকে এগোচ্ছিল, তার মনে স্মৃতির এক ঝড় উথলে গেল। এই গলিগুলোর বাতাসে আজও সেই পুরনো গন্ধ ছিল, ভেজা মাটি, ধূপকাঠি এবং সদ্য ভাজা কচুরির মিশ্রিত সুবাস, যা তাকে সোজা তার অতীতে টেনে নিয়ে গেল। কিন্তু সাথে তার এটাও মনে হচ্ছিল যে এখানকার বাতাসে কিছু একটা বদলে গেছে, এমন কিছু যা আগের মতো আপনত্ব নিয়ে নেই। লোকেরা তাকে দেখছিল, কিন্তু চিনতে অস্বীকার করছিল, বা হয়তো তার বদলে যাওয়া চেহারা এবং মুখের ওপর রাখা দোপাট্টার কারণে চিনতে পারছিল না। সে দেখল যে আশেপাশের অনেক কাঁচা বাড়ি এখন পাকা হয়ে গেছে, আর বৈদ্যুতিক তারের জাল আকাশকে ঢেকে দিচ্ছে, যা উন্নয়নের সংকেত ছিল, কিন্তু এই উন্নয়ন হয়তো মানুষের মনকে ছোট করে দিয়েছিল। যখন সে তার বাড়ির সামনে পৌঁছাল, তখন তার পা হঠাৎ থমকে গেল আর চোখে অবিশ্বাসের ঢেউ খেলে গেল।
যেখানে একসময় টালির চালে তাদের ছোট্ট পুরনো বাড়িটি ছিল, সেখানে এখন দোতলা পাকা ইমারত দাঁড়িয়েছিল, যার ওপর উজ্জ্বল রং করা হয়েছিল। বাড়ির বাইরে লোহার বড় গেট লাগানো ছিল এবং তাতে একটি নেমপ্লেট টাঙানো ছিল, যার ওপর কেবল রমেশ শর্মা লেখা ছিল। বাবার নাম কোথাও ছিল না। এই দেখে কাব্যের মনে এক অদ্ভুত যন্ত্রণা জেগে উঠল। সে নিজের হাড়ভাঙা উপার্জনের যে টাকা নিজের প্রয়োজন মিটিয়ে বাড়িতে পাঠিয়েছিল, তার ব্যবহার ঘর সাজানোর কাজে তো হয়েছিল, কিন্তু সেই বাড়িতে তার বাবার জন্য কি কোনো জায়গা অবশিষ্ট ছিল? এই প্রশ্নটা তার মাথায় হাতুড়ির মতো বাজতে লাগল। গেটে একটি বড় তালা ঝুলছিল, যা চিৎকার করে বলছিল যে এই বিলাসবহুল বাড়ির ভেতর কেউ নেই। কাব্য গেট মেরে দেখল, কিন্তু তা শক্তভাবে বন্ধ ছিল এবং ভেতর থেকে আসা নিস্তব্ধতা অনেক কিছুই বলছিল। সে চারপাশে তাকালো, আশা করল যে হয়তো কোনো প্রতিবেশী তাকে দেখে নেবে এবং বলে দেবে যে বাড়ির লোক কোথায় গেছে। তখনই তার নজর সামনের বাড়ির জানালার উপর পড়ল, যেখান থেকে শর্মা কাকিমা উঁকি মারছিলেন। কাকিমা কাব্যকে ছোটবেলা থেকে দেখেছিলেন। তার মায়ের মৃত্যুর পর তিনিই অনেকবার তার চুলে তেল মাখিয়ে দিয়েছিলেন। কাব্যের আশা জাগল এবং সে দ্রুত সেই জানালার দিকে এগিয়ে গেল, এই ভেবে যে কাকিমা নিশ্চয়ই তাকে সবকিছু বলে দেবেন। কাব্য কাকিমা বলে ডাক দিতেই শর্মা কাকিমার মুখের রং উড়ে গেল, যেন তিনি কোনো ভূত দেখে নিয়েছেন। বাইরে এসে কাব্যকে জড়িয়ে ধরার পরিবর্তে তিনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলেন এবং ভেতরে চলে গেলেন। কাব্য হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এমন কি হয়ে গেল যে যাদের মাঝে সে বড় হয়েছে তারা আজ তার কাছ থেকে চোখ লুকোচ্ছে। তার পরিবার কি এমন কিছু করেছে যার কারণে সমাজ তাদের বয়কট করেছে, নাকি তার উঁচু পথ তাদের মাঝে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছে? কাকিমার এই ব্যবহার তার মনে চলা সন্দেহকে আরও গভীর করে দিল। তার বিশ্বাস হয়ে গেল যে খুব ভুল কিছু একটা হয়েছে যা তার কাছ থেকে লুকোনো হচ্ছে। ঘাবড়ানি এবং ব্যাকুলতার মাঝে কাব্য আরও একবার নিজের ভাই রমেশের নম্বর মেলাল। আর এবার ভাগ্য তার সহায় হল। রিং হওয়ার পর ফোন উঠে গেল। রমেশের গলায় সেই উৎসাহ ছিল না যা একজন ভাইয়ের গলায় নিজের বোনের এত বড় স্থানে পৌঁছানোর পর হওয়া উচিত, বরং একটা অস্বস্তি ছিল। আরে কাব্য, কেমন আছিস? তুই তো বড় অফিসার হয়ে গেছিস, আমাদের তো ভুলেই গেছিস হয়তো। রমেশ কৃত্রিম হাসি হেসে বলল। কাব্য তার কথায় কান না দিয়ে সরাসরি জিজ্ঞেস করল, দাদা, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তালা লাগানো আছে, বাপি কোথায়? আমাকে ওনার সাথে দেখা করতে হবে, আমি খুব অস্থির হয়ে পড়ছি। রমেশ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, যেন সে কোনো গল্প বানাচ্ছে, এবং তারপর বলল, আরে পাগলি, তুই না জানিয়ে কেন চলে এলি? আমরা তো এখন বাড়িতে নেই, আর বাপি, তিনি তো তীর্থযাত্রায় গেছেন। কাব্য চমকে উঠল। তীর্থযাত্রা? বাপি তো চলাফেরা করতেও কষ্ট অনুভব করতেন, তিনি একা কিভাবে চলে গেলেন আর তোমরা আমাকে জানালেও না? রমেশ কথা সামলে নিয়ে বলল, আরে ওনার খুব জেদ ছিল, তিনি তো সাফল্যের জন্য পুণ্যতীর্থে যাত্রা করতে চাইছিলেন। বলছিলেন যে আমার মেয়ে কালেক্টর হয়ে গেছে, এখন আমার ভগবান ছাড়া আর কিচ্ছু চাই না। আমি ওনাকে খুব আটকেছি, কিন্তু তিনি মানেননি, একটি দলের সাথে বেরিয়ে গেছেন। এখন তো কয়েক সপ্তাহ লাগবে ওনার আসতে। ভাইয়ের কথায় এক অদ্ভুত তেলতেলে ভাব ছিল, যা কাব্যের হজম হচ্ছিল না। সে জানত যে তার বাবা তাকে না দেখে, তার মাথায় হাত না রেখে কোথাও যেতে পারেন না, তা ভগবানই কেন ডাকুক না। আমাকে ওনার নম্বর দাও, আমি ওনার সাথে কথা বলবো। কাব্য জেদ ধরল। রমেশ সঙ্গে সঙ্গে বাহানা বানালো, পাহাড়ে নেটওয়ার্ক থাকে না কাব্য, আর তিনি ফোন নিয়েও যাননি। তিনি বলছিলেন যে মোহমায়া থেকে দূরে থেকে পুজো করবেন। তুই চিন্তা করিস না, তিনি ঠিক আছেন। তুই তোর নতুন চাকরিতে মন দে, বড় সাহেব হয়েছিস, এখন এইসব ছোটখাটো বিষয়ে জোড়াস না। তাছাড়া তুই যে গত মাসে টাকা পাঠিয়েছিলি সেটা কম পড়ে গিয়েছিল, বাড়ির কাজে আরও লেগে গেছে। কাব্যের রক্ত হিম হয়ে আসতে লাগল। তার ভাই বাবার কথা বলার পরিবর্তে টাকার কথা বলছিল। তার সেই নেমপ্লেটটির কথা মনে পড়ল, যার ওপর বাবার নাম ছিল না। বাবা যদি তীর্থে গিয়ে থাকেন তবে বাড়িতে তালা কেন, আর রমেশ নিজে কোথায়? সে কড়া গলায় জিজ্ঞেস করল, দাদা, তুমি কোথায় আছো? আমার চাবি চাই। রমেশ ঘাবড়ে গেল। আমরা তো শ্বশুর বাড়ি এসেছি, সুনিতার বাপের বাড়িতে, এখানে একটা অনুষ্ঠান আছে, এখন আসা সম্ভব নয়। তুই সার্কিট হাউসেই থাক, সরকারি সুবিধে আছে, ওখানে এই ছোট বাড়িতে তোর কষ্ট হবে, আমরা ফিরেই তোর সাথে দেখা করব। ফোন কেটে গেল, কিন্তু কাব্যের কানে ভাইয়ের রুক্ষতা আর মিথ্যা প্রতিধ্বনিত হতে থাকল। সে স্পষ্ট বুঝতে পারছিল যে রমেশ খুব বড় কিছু একটা লুকোচ্ছে। সে সেখানেই গেটের কাছে সিঁড়িতে বসে পড়ল, যেখানে একসময় তার বাবা বসে খবরের কাগজ পড়তেন। আজ সেই জায়গাটা ঠান্ডা আর পাথুরে মনে হচ্ছিল। তার মন বলছিল যে তীর্থযাত্রার কথাটা পুরোপুরি মিথ্যে। তার বাবা, যিনি ওষুধের জন্য সামান্য খরচ করতেও ভাবতেন, তিনি হঠাৎ তীর্থে কিভাবে চলে গেলেন, আর সেটাও তখন যখন তার আদরের মেয়ে বহু বছর পর বাড়ি ফিরছে। কাব্যের চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল।
তার নিজের ইউনিফর্ম, নিজের লাল বাতিওয়ালা গাড়ি সবকিছু অর্থহীন মনে হতে লাগল। যদি এই সবকিছু পেয়েও সে নিজের বাবাকে একটি সুখী বার্ধক্য দিতে না পারে, তবে কি লাভ এই ক্ষমতার? তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল, কিন্তু সে তাড়াতাড়ি মুছে নিল, কারণ এখন সে শুধু একজন মেয়ে নয়, একজন ডিএমও ছিল, এবং তাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। সে উঠে দাঁড়িয়ে বাড়িটিকে শেষবারের মতো দেখল। সেই রমেশ শর্মা লেখা ফলকটির দিকে এক দৃষ্টে তাকাল এবং মনে মনে শপথ করল যে সে এই তালার পেছনের সত্য জেনেই ছাড়বে। প্রতিবেশীদের নীরবতা, ভাইয়ের মিথ্যা আর বাড়ির এই নতুন জাঁকজমক সবকিছু একটি ইশারার দিকেই যাচ্ছিল যে তার বাবার সাথে কিছু একটা অন্যায় হয়েছে। কিন্তু তিনি কি অসুস্থ আর কোনো হাসপাতালে ভর্তি আছেন নাকি? সে সেই বাজে চিন্তাটা ঝেড়ে ফেলল। ফিরে ট্যাক্সির দিকে এগোতে গিয়ে তার পা ভারী হয়ে আসছিল। বেনারসের গলিগুলো যা একসময় তাকে পথ দেখাত, আজ তা এক গোলক ধাঁধা হয়ে গিয়েছিল, যার মধ্যে তার নিজের পরিবারই হারিয়ে গেছে। সে ঠিক করল যে সে পুলিশি কায়দায় নয়, বরং নিজের মতো করে খোঁজ লাগাবে। বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে আজ সকাল থেকেই শোরগোলের পরিবেশ ছিল, কারণ কেন্দ্রীয় সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রীর সফর প্রস্তাবিত ছিল। স্টেশনের মূল ফটক থেকে শুরু করে প্ল্যাটফর্ম পর্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং চারিদিকে বিশাল পুলিশ বাহিনীর জমায়েত দেখা যাচ্ছিল। কাব্য শর্মা তার নতুন জেলা শাসকের ইউনিফর্মে আধিকারিকদের দলের নেতৃত্ব দিচ্ছিল এবং নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছিল। তার চেহারায় গাম্ভীর্য ছিল, কিন্তু মনের কোনো এক কোণে এখনও নিজের বাবার চিন্তা বাসা বেঁধেছিল, যার সাথে সে গত এক মাসে যোগাযোগ করতে পারেনি। ভাই রমেশের বাহানা আর টালবাহানা তার সন্দেহকে বিশ্বাসে বদলে দিয়েছিল, কিন্তু কাজের প্রবল চাপ তাকে তার ব্যক্তিগত জীবনের জট ছাড়ানোর সুযোগ দেয়নি। একটি প্ল্যাটফর্ম পুরোপুরি খালি করানো হচ্ছিল, যাতে মন্ত্রী মহাশয়ের স্বাগত আড়ম্বরপূর্ণভাবে করা যায়। পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে সেই সব সহায় সম্বলহীন আর গরিব মানুষদের তাড়াচ্ছিল, যারা স্টেশনের কোণগুলোকে নিজেদের ঘর বানিয়ে রেখেছিল। সরে যায় এখান থেকে, সাহেব আসতে চলেছেন, এখানে নোংরামি চলবে না। একজন হাবিলদার চিৎকার করতে করতে এক বৃদ্ধা মহিলার মালপত্র তুলে ফেলে দিচ্ছিল। কাব্যই সবকিছু দেখছিল, আর ভেতর থেকে তার খুব খারাপ লাগছিল। সে জানত যে এরাও মানুষ, কিন্তু প্রশাসনিক প্রোটোকল এবং নিরাপত্তার নামে হওয়া এই পদক্ষেপকে আটকানো সেই মুহূর্তে তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল আর সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ ভিড়ের একটি অংশে চিৎকার কিছুটা বেড়ে গেল, যেখানে পুলিশের সেপাইরা এক অত্যন্ত দুর্বল এবং ময়লা পোশাক পরা বয়স্ক মানুষকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। সেই বয়স্ক মানুষটি হয়তো হাঁটতে অক্ষম ছিলেন, তার একটি পা কাজ করছিল না এবং তিনি মাটিতে হামাগুড়ি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সেপাইরা তাকে নির্দয়ভাবে ধাক্কা দিচ্ছিল। তোর কানে শোনা যায় না বুড়ো, ওঠ আর পালা এখান থেকে, না হলে তোকে জেলে পুড়ে দেব। সেই বয়স্ক মানুষটি কাকুতি মিনতি করছিলেন, তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। তিনি কেবল নিজের ছেঁড়া জামার পকেটটিকে শক্ত করে ধরে রেখেছিলেন, যেন তার কাছে কোনো বহুমূল্য সম্পদ আছে যা তিনি পুলিশদের হাত থেকে বাঁচাতে চাইছিলেন। কাব্যের মনোযোগ সেই দিকে গেল এবং সে দেখল যে সেপাইটি সেই বৃদ্ধের ওপর লাঠি তুলতেই যাচ্ছিল। এক অদ্ভুত অস্বস্তি তাকে থামিয়ে দিল। সে নিজের এসকটকে ইশারা করল এবং দ্রুত সেই দিকে এগোল। তখনই ঠেলাঠেলিতে সেই বয়স্ক মানুষটি উপুড় হয়ে পড়ে গেলেন, আর তার হাত থেকে সেই জিনিসটি ফসকে গেল যা তিনি এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছিলেন। সেটা কোনো টাকা বা গয়না ছিল না, বরং একটি পুরনো ময়লা কাগজের টুকরো ছিল, যা বাতাসে উড়তে উড়তে কাব্যের চকচকে জুতোর কাছে এসে পড়ল। বৃদ্ধ এক যন্ত্রণাদায়ক আর্তনাদ করে উঠলেন, আমার ছবি, আমার পুতুল! আর সেটা তোলার জন্য হাত বাড়ালেন, কিন্তু তার শরীরে আর কোনো জোর অবশিষ্ট ছিল না। কাব্যের নজর নিজের পায়ের কাছে পড়ে থাকা সেই কাগজের ওপর পড়ল। সেটা একটি পুরনো সাদা কালো ছবি ছিল, যা এখন হলদেটে হয়ে গিয়েছিল আর কোণ থেকে ছিঁড়ে গিয়েছিল। কাব্য নিচু হয়ে মন দিয়ে সেটা দেখতেই তার হৃদয় এক মুহূর্তের জন্য স্পন্দন হতে ভুলে গেল। এটা অন্য কারোর নয়, বরং তার নিজেরই ছবি ছিল, সেই ছবি যা অনেক বছর আগে তোলা হয়েছিল, যখন সে বিদ্যালয়ের পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করেছিল আর খবরের কাগজে তার নাম এসেছিল। তার হাতে পুরস্কার ছিল আর বাবা গর্বের সাথে তার পাশে দাঁড়িয়েছিলেন। এই ছবিটা তো কেবল তার বাবার কাছেই থাকত, যা তিনি নিজের পকেটে রেখে সবাইকে দেখাতে বেড়াতেন। কাব্যের কানে নিস্তব্ধতা ছেয়ে গেল। আশেপাশের কোলাহল, সাইরেনের আওয়াজ, পুলিশের চিৎকার সবকিছু গায়েব হয়ে গেল। সে কাঁপা দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা সেই বৃদ্ধের দিকে তাকাল। তার চুল পাল্টে গিয়েছিল আর জটার মতো জট পাকিয়ে গেছিল। দাড়িতে ময়লা জমেছিল, কাপড় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল আর শরীর থেকে দুর্গন্ধ আসছিল। কিন্তু যখন সেই বৃদ্ধ একটি সুস্থ চোখ দিয়ে কাব্যের দিকে তাকালেন, অন্য চোখটি যা ছানি বা আঘাতের কারণে সাদা হয়ে গিয়েছিল, তখন কাব্যের আত্মা কেঁপে উঠল। সেই দৃষ্টি, সেই অসহায়তা আর সেই আপনত্ব,
ইনি কোনো অচেনা ভিখারি ছিলেন না, ইনি ছিলেন রামচরণ, তার বাবা। সেই বাবা যিনি তাকে এই শহরের রাজা বানানোর জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিলেন। কাব্যের মনে হল যেন কেউ তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। তার পা কাঁপতে লাগল, আর চোখের সামনে অন্ধকার নামতে শুরু করল। যে বাবাকে ভাই তীর্থযাত্রায় গেছেন বলে জানিয়েছিল, তিনি এখানে তাঁরই শহরের রেলওয়ে স্টেশনে তাঁরই পুলিশের দ্বারা পশুর মতো মার খাচ্ছিলেন। রামচরণ নিজের ঝাপসা চোখ দিয়ে সেই ইউনিফর্ম পরিহিত অফিসারটিকে দেখলেন। হয়তো তিনি তাকে চিনতে পারলেন না, বা হয়তো তার বিশ্বাসই হল না যে এটি তার সেই পুতুল মেয়ে কাব্য। তিনি কেবল হাত জোর করে ভাঙা গলায় বিড়বিড় করলেন, মেম সাহেব, আমাকে মারবেন না, আমাকে শুধু আমার মেয়ের ছবিটা দিয়ে দিন। সে অনেক বড় অফিসার, সে এলে কিন্তু আপনাদের বকবে। এই কথা শুনতেই কাব্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার সরকারি দাপট, তার পদ, তার কঠোর ভাবমূর্তি সবকিছু কাঙ্গার বন্যায় ভেসে গেল। সে চিৎকারও করতে পারছিল না, তার গলা বুঝে আসছিল। যে পুলিশকর্মীরা এতক্ষণ সেই বৃদ্ধকে গালিগালাজ করছিল, তারা জেলা শাসককে এভাবে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল এবং পিছিয়ে গেল। কাব্য সেখানেই সেই নোংরা প্ল্যাটফর্মের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে সেই দুর্গন্ধযুক্ত ময়লায় মাখা শরীরকে দেখল না, সে শুধু নিজের বাবাকে দেখল। সে কাঁপা হাতে সেই ছবিটা তুলল এবং তারপর নিজের বাবার নোংরা হাত দুটো নিজের হাতে তুলে নিল। রামচরণের শরীর জ্বরে পুড়ছিল এবং তাকে ক্ষুধায় কাতর দেখাচ্ছিল। কাব্য যখন তার হাত ছুল, তখন সে শিউরে উঠল, যেন তার ভয় হচ্ছিল যে এবার আবার কোনো মার পড়তে চলেছে। কাব্যের চোখ থেকে কান্নার ধারা বইতে শুরু করল, যা তার গাল বেয়ে ইউনিফর্মের উপর পড়ছিল। সে ভরা গলায় কষ্টে আওয়াজ বের করে বলল, বাপি। এটি কোনো শব্দ ছিল না, এটি একটি চিৎকার ছিল যা তার আত্মার গভীর থেকে বেরিয়ে এসেছিল। এই ডাক শুনে রামচরণের শরীর শক্ত হয়ে গেল। তিনি নিজের একটি চোখ বড় করে মনোযোগ দিয়ে সেই মুখটির দিকে তাকালেন এবং ধীরে ধীরে তার মুখে অবিশ্বাস ও চেনার ভাব ফুটে উঠতে লাগল। আশেপাশে দাঁড়িয়ে থাকা ভিড় এবং পুলিশকর্মীরা অবাক ছিল। কেউ বুঝতে পারছিল না যে জেলার সবচেয়ে বড় আধিকারিক একজন ভিখারির সামনে হাঁটু গেড়ে কেন বসে আছেন এবং কাঁদছেন। কিন্তু কাব্যের কাছে দুনিয়া শেষ হয়ে গিয়েছিল। তার সামনে শুধু একটাই সত্যি ছিল, তার বাবা, যিনি তার কাছে ভগবান ছিলেন, আজ একজন ভিখারির অবস্থায় তার সামনে ছিলেন। সে ভাবছিল যে কিভাবে ভাই মিথ্যা বলল, কিভাবে সে এতদিন ধরে তা বিশ্বাস করল, এবং কিভাবে তার বাবা এই সব কিছু সহ্য করেছেন। অপরাধ বোধ এবং রাগের এক মিশ্রিত আগুন তার ভেতরে জ্বলতে শুরু করল, যা তার কান্নাকে আরও নোনতা করে তুলল। সে শুধু নিজের বাবাকে বুকে জড়িয়ে এই নিষ্ঠুর দুনিয়া থেকে বাঁচিয়ে নিতে চাইছিল। স্টেশনের সেই প্ল্যাটফর্মে এমন নিস্তব্ধতা ছিল যে সূচ পড়ার শব্দও শোনা যায়। কাব্য নিজের বাবার ময়লা এবং দুর্গন্ধযুক্ত শরীরকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরেছিল, এবং তার ফুপিয়ে কান্নার শব্দ এখন এক প্রতিধ্বনিতে পরিণত হয়েছিল। পুলিশকর্মীরা, যারা কয়েক মুহূর্ত আগেও সেই বৃদ্ধকে লাঠি দিয়ে পেটাচ্ছিল, এখন ভয়ে থরথর করে কাঁপছিল। তারা বুঝতে পেরেছিল যে তারা অজান্তে জেলা শাসকের বাবার গায়ে হাত তুলেছে, এবং এই ভুল কেবল তাদের চাকরি নয়, বরং পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। কাব্য কাঁদতে কাঁদতে নিজের মাথা বাবার বুকে রাখল, সেই বুকে যেখানে একসময় সে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত কোণটি খুঁজে পেত। রামচরণ এখনও শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার মস্তিষ্ক এটা মেনে নিতে পারছিল না যে এই ইউনিফর্ম পরা বড় অফিসারটি সত্যিই তার মেয়ে, নাকি এটা ক্ষুধা ও ব্যথা থেকে সৃষ্ট কোনো ভ্রম। কাব্য নিজের চোখের জল মুছল এবং বাবাকে ধরে তোলার চেষ্টা করল। রামচরণের শরীর এতটা হালকা হয়ে গিয়েছিল যেন কেবল হাড়ের কোনো কঙ্কাল, যা দেখে কাব্যের বুক ফেটে যাচ্ছিল। সে তার দেহরক্ষীদের কড়া নির্দেশ দিল, গাড়ি লাগাও, এক্ষণে। তার গলায় এতটা কষ্ট আর রাগ ছিল যে চালক তৎক্ষণাৎ ছুটে গেল। কাব্য যখন তার বাবাকে তার সরকারি গাড়ির পেছনের আসনে বসালো, তখন রামচরণ ইতস্তত করছিলেন। তিনি নিজের নোংরা ধুতি এবং পায়ের ময়লা দেখে ভয় পাচ্ছিলেন যে কোথাও গাড়ি নোংরা না হয়ে যায়। না মা, নোংরা হয়ে যাবে, সাহেবরা মারবে। তার এই ভয় কাব্যের বুকে খঞ্জরের মতো বিঁধল। সে জোর করে তাকে ভেতরে বসালো এবং নিজে তার পাশে বসল। তার হাত নিজের হাতে ধরে রেখে জেলা শাসকের বাসভবনে পৌঁছতেই চাকর এবং কর্মচারীদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। তারা ম্যাডামকে একজন ভিখারির সাথে গাড়ি থেকে নামতে দেখে অবাক হয়েছিল, কিন্তু কাব্যের চোখে তখন আগুন জ্বলছিল, তাই কেউ কিছু জিজ্ঞেস করার সাহস করল না। সে সোজা নিজের শোভন ঘরের দিকে গেল এবং চাকরদের গরম জল এবং পরিষ্কার তোয়ালে আনার নির্দেশ দিল। যখন একজন পরিচারিকা এগিয়ে এসে রামচরণকে স্নান করানোর প্রস্তাব দিল, তখন কাব্য হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। না, আজ অন্য কেউ নয়। ছোটবেলায় ইনি আমাকে নিজের হাতে খাইয়েছেন, স্নান করিয়েছেন, আজ এই সেবা করার অধিকার আমার। সে বাথরুমের দরজা বন্ধ করে নিজের বাবার পোশাক খুলতে শুরু করল, যা হয়তো মাসের পর মাস ধরে তার শরীরে লেপ্টেছিল।
গরম জলের ধারা যখন রামচরণের শরীরে পড়ল তখন সে কেঁপে উঠল। কাব্য সাবান মাখিয়ে ধীরে ধীরে তার ময়লা পরিষ্কার করতে শুরু করল, কিন্তু ময়লা সরতেই যা কিছু সামনে এলো তা তার আত্মাকে কাঁপিয়ে দিল। তার পিঠ এবং পায়ে লাঠির নীল দাগ ছিল, অনেক জায়গায় পুরনো ক্ষত নাড়িতে পরিণত হয়েছিল এবং তার পাঁজরের হাড়গুলো স্পষ্ট গোনা যাচ্ছিল। কাব্যের হাত কাঁপতে লাগল এবং কান্নার এক নতুন ধারা বইতে শুরু করল। সে প্রতিটি ক্ষত এমনভাবে পরিষ্কার করছিল যেন সে নিজের হৃদয়ের ক্ষতেই মলম লাগাচ্ছে। রামচরণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, কেবল মাঝে মাঝে ব্যথায় তার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসছিল। সেই সময় বাথরুমে কেবল জল পড়ার শব্দ আর এক মেয়ের অনুশব্দের নিস্তব্ধতা, যে নিজের বাবার এই অবস্থা দেখে নিজেকে অভিশাপ দিচ্ছিল। স্নানের পর কাব্য তাকে নিজের বাবার জন্য কেনা নতুন কুর্তা পায়জামা পরালো, যা সে দিল্লি থেকে তার জন্য এনেছিল, এই ভেবি যে বাড়ি গিয়ে চমকে দেবে। আজ সে পোশাকগুলো তাকে পরাচ্ছিল ঠিকই, কিন্তু সেই আনন্দটা উধাও হয়ে গিয়েছিল। এখন তিনি বিছানায় বসেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার চোখের সেই উজ্জ্বলতা গায়েব হয়ে গিয়েছিল, যা একসময় কাব্যের শক্তি ছিল। কাব্য নিজের হাতে খিচুড়ি বানালো এবং থালা নিয়ে তার কাছে বসল। সে এক লোকমা তুলে তার মুখের কাছে নিয়ে গেল। রামচরণ খাবারের গন্ধ পেতেই তার ধৈর্য ভেঙে গেল। সে সেই লোকমার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন জন্মান্তর ধরে খাবার দেখেনি। কাব্য তাকে খাওয়াতে লাগল এবং তিনি না চিবিয়েই তাড়াতাড়ি গিলতে লাগলেন। তার চোখ থেকে অনবরত জল পড়ছিল, যা খাবারে মিশে যাচ্ছিল। পেটের আগুন যখন একটু শান্ত হল তখন রামচরণ কাব্যের দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তার মুখে একটি পরিচিত হাসি ফুটে উঠল। পুতুল, তুই সত্যিই এসেছিস। কাব্য তার হাত নিজের গালে লাগালো এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, বাপি, এসব কিভাবে হলো? দাদা তো বলল তুমি তীর্থে গেছো, তুমি রাস্তায় কিভাবে এলে? বাড়ি তো এত বড় হয়ে গেছে, তাহলে তোমার জন্য জায়গা কেন থাকল না? রামচরণের হাসি ম্লান হয়ে গেল এবং তার চোখে আবার সেই ভয় ভেসে উঠল। তিনি দৃষ্টি নিচু করে নিলেন, যেন নিজের ছেলের কীর্তি বলতে তার লজ্জা হচ্ছে। বাদ দে মা, কপালের লিখন। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাব্যের জেদের কাছে তাকে হার মানতে হল। দীর্ঘশ্বাস নিয়ে রামচরণ নিজের কাঁপা গলায় সেই সত্য উগরে দিতে শুরু করলেন, যা যে কোনো পাথরের হৃদয়কেও গলিয়ে দেবে। যেদিন তোর রেজাল্ট বেরোলো এবং তুই ফোন করে জানালি যে তুই কালেক্টর হয়েছিস, সেদিন আমি খুব খুশি ছিলাম। আমি পাড়ায় মিষ্টি বিলি করেছিলাম, কিন্তু সেই রাতেই রমেশ আর সুনিতা বৌমা তাদের আসল রূপ দেখালো। তারা বলল যে এখন বোন তো বড় অফিসার হয়ে গেছে, তার বিয়েতে যৌতুক দেওয়ার দরকার পড়বে না, আর যে টাকা তুই বাড়ি বানানোর জন্য পাঠিয়েছিলি তা সব তারা নিজেদের নামে করে নিয়েছিল। আমি যখন প্রতিবাদ করলাম তখন রমেশ আমাকে ধাক্কা দিল। সুনিতা বলল যে এই বুড়োটাকে বাড়িতে রাখার এখন কোনো লাভ নেই, এ শুধু জায়গা নষ্ট করছে আর রোগ ছড়াচ্ছে। কাব্যের মুঠি শক্ত হয়ে গেল, তার নখ হাতের তালুতে বিনতে লাগল। রামচরণ বলে চললেন, তারা আমাকে একটি ছোট স্টোররুমে বন্ধ করে দিল, খেতেও দিত না, শুধু উচ্ছিষ্ট ছুঁড়ে দিত। আর যখন তুই টাকা পাঠানো বন্ধ করে দিলি এবং বাড়ির কাজ শেষ হয়ে গেল, তখন এক রাতে তারা আমাকে গাড়িতে বসালো। আমার মনে হলো হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাকে শহরের বাইরে এক নির্জন রাস্তায় ফেলে এলো। যাওয়ার সময় রমেশ বলল, যদি ফিরে আসিস তাহলে পুলিশকে বলে দেব যে তুই পাগল এবং আমাদের মেরে ফেলতে চাস। আমি অনেক চেষ্টা করেছি মা, কিন্তু আমার কাছে না টাকা ছিল না শক্তি। আমি লোকদের বলতাম যে আমার মেয়ে ডিএম, তখন লোকেরা হাসত, আমাকে পাগল ভাবত, পাথর ছুঁড়ত। রামচরণের গলা বুঝে এলো। তিনি আবার নিজের পকেট হাতড়ালেন, কিন্তু মনে পড়ল যে পোশাক বদলানো হয়ে গেছে। কাব্য বুঝতে পারল। সে পাশে রাখা টেবিল থেকে সেই পুরনো ছবিটা তুলে তার হাতে দিল। ছবিটা বুকে জড়িয়ে ধরে তিনি বললেন, শুধু এটাই একটা সম্বল ছিল। যখনই খিদে পেত বা কেউ মারত, তখন আমি তোর ছবি দেখতাম আর ভাবতাম যে আমার মেয়ে একদিন আসবে আর সব ঠিক করে দেবে। আমি তোকে ফোন করিনি কারণ আমি চাইনি যে তোর নতুন চাকরিতে কোনো আঁচ আসুক। লোকেরা বলতো যে একজন ডিএমের বাবা ভিখারি, তাহলে তোর কত বদনাম হতো। তাই আমি ভাবলাম যে আমি চুপচাপ মরে যাব, যাতে তোর সম্মান বেঁচে থাকে। এই কথা শুনে কাব্যের ভেতরের অবশিষ্ট ধৈর্য পুরোপুরি ভেঙে গেল। তার বাবা, যিনি তার জন্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তিনি তার সম্মান বাঁচানোর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছেন। সেই সম্মান কি এই ত্যাগের চেয়ে বড় ছিল? কাব্য জোরে চিৎকার করে বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও বাপি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল টাকা পাঠিয়ে আমি আমার কর্তব্য পালন করেছি। আমি জানতাম না যে টাকা সম্পর্কগুলোকে খেয়ে ফেলে। রামচরণ তার কাপা হাতে তার মাথা বুলিয়ে দিলেন। কাঁদিস না পাগলি, তুই তো এসেছিস, এখন সব ঠিক আছে। দেখ, এখন আমি রাজার মতো বিছানায় বসে আছি। কিন্তু কাব্যের কাছে এখন আর কিছুই ঠিক ছিল না। তার কান্নার জায়গা এখন এক শীতল আগুন নিয়েছিল। সে নিজের মুখ ওপরে তুলল। তার চোখে এখন মেয়ের দুঃখ নয়, বরং একজন শাসকের ক্রোধ ছিল।
সে দেখে নিয়েছিল যে মানবতা এবং সম্পর্কের কিভাবে খুন করা হয়। সে উঠে দাঁড়িয়ে নিজের ইউনিফর্মের টুপির দিকে তাকালো, যা টেবিলের ওপর রাখা ছিল। আজ সে নিজের ক্ষমতার আসল ব্যবহার বুঝতে পেরেছিল। সে নিজের বাবার হাত ধরে শপথ করল, বাপি, তুমি অনেক সহ্য করেছ, আর নয়। যেসব মানুষ তোমাকেই কষ্ট দিয়েছে তাদের এখন এর মূল্য চোকাতে হবে। আমি শুধু তোমার মেয়ে নই, এই জেলার ম্যাজিস্ট্রেটও, আর এখন এখানে ন্যায় বিচার হবে। কাব্য সাথে সাথে নিজের পিএকে ফোন করল। তার গলায় এখন কান্নার বদলে ইস্পাতের মতো কঠোরতা ছিল। ইন্সপেক্টর জেনারেল এবং এসপিকে এক্ষুনি আমার বাসভবনে রিপোর্ট করতে বলো, এবং আমার পৈতৃক বাড়িতে একটি দল পাঠাও। রমেশ শর্মা এবং তার স্ত্রী সুনিতাকে সম্মানের সাথে আমার সামনে হাজির করা হোক। যদি তারা আসতে না চায় তবে তাদের গ্রেপ্তার করে আনা হোক। আমার ওপর প্রতারণা এবং প্রবীণ নাগরিক নির্যাতনের মামলা দায়ের করতে হবে। ফোন রাখার পর সে ফিরে নিজের বাবাকে দেখল, যিনি এখন সুরক্ষিত বোধ করে ঘুমিয়ে পড়েছিলেন। কাব্য জানত যে এই লড়াই এখন শুধু তার বাড়ির নয়, বরং সমাজের সেই প্রতিটি বৃদ্ধের যাদের সন্তান বোঝা মনে করে ছুঁড়ে ফেলে দেয়। পরদিন সকালে যখন পুলিশের জিপ সাইরেন বাজাতে বাজাতে রমেশের নতুন বাড়ির সামনে থামল, তখন পুরো পাড়ায় হুলুস্থুল পড়ে গেল। প্রতিবেশীরা নিজেদের ছাদ এবং জানালা থেকে উঁকি মারতে লাগল, এটা জানার জন্য যে আসল ঘটনা কি। রমেশ আর সুনিতা, যারা এতক্ষণ ভয় পাচ্ছিল, পুলিশের ইউনিফর্ম এবং বড় গাড়ি দেখে হঠাৎ খুশিতে ফুলে উঠল। তাদের মনে হলো যে তাদের জেলাশাসক বোন তাদের রাজকীয়ভাবে ডাকার জন্য সরকারি গাড়ি পাঠিয়েছে। রমেশ নিজের বুক চিতিয়ে প্রতিবেশীদের দিকে এমনভাবে তাকালো যেন বলছে, দেখো আমাদের ক্ষমতা কত দূর। তারা দুজনেই তাড়াতাড়ি তৈরি হলো, সবচেয়ে ভালো পোশাক পরল এবং বাড়িতে রাখা সবচেয়ে দামি মিষ্টির বাক্স সাথে নিল, এই ভেবে যে আজ তো তাদের ভাগ্য খুলতে চলেছে। গাড়িতে বসতেই সুনিতা রমেশের কানে ফিসফিস করে বলল, দেখলে, আমি বলেছিলাম না, রক্ত শেষ পর্যন্ত রক্তই হয়। কাব্য যতই বড় অফিসার হয়ে যাক না কেন, সে তো তোমার বোনই। এবার দেখো আমরা তাকে দিয়ে তোমার জন্য কোনো বড় সরকারি চুক্তি পাশ করিয়ে নেব, আর আমি তো তাকে বলবো যে আমাকে শহরের মহিলা সমিতির সভাপতি বানিয়ে দিতে। তারা দুজনেই নিজেদের কাল্পনিক পোলাও রাখতে এতই ব্যস্ত ছিল যে তারা পুলিশকর্মীদের নীরবতা এবং তাদের চেহারায় ছেয়ে থাকা গাম্ভীর্যের দিকে নজরই দেয়নি। গাড়ি যখন জেলাশাসকের বাসভবনের বিশাল গেট দিয়ে ভেতরে ঢুকল, তখন সেখানকার জাঁকজমক দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। বিশাল লন, ফোয়ারা এবং নিরাপত্তা কর্মীদের বাহিনী দেখে তাদের নিজেদের গুরুত্বের ওপর আরও বেশি অহংকার হতে লাগল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তারা এক অদ্ভুত শীতলতা অনুভব করল। এই শীতলতা শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের নয়, বরং সেখানে বিরাজমান পরিবেশের ছিল। সামনে একটি বড় টেবিলের পেছনে কাব্য তার পুরো ইউনিফর্মে বসেছিল। তার চেহারা পাথরের মতো শক্ত এবং ভাবলে ক্ষীণ ছিল। তার পেছনে পুলিশ সুপার এবং শহরের কিছু গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়েছিলেন। রমেশ পরিবেশ হালকা করার জন্য ছুটে কাব্যের কাছে যাওয়ার চেষ্টা করল। আরে আমার আদরের বোন, তুই কত বড় হয়ে গেছিস, এবং সে মিষ্টির বাক্সটি টেবিলের উপর রাখল। কিন্তু কাব্য হাতের এক ইশারায় তাকে সেখানেই থামিয়ে দিল। তার চোখে সেই ভালোবাসা ছিল না যা রমেশ আশা করছিল, বরং এমন এক আগুন ছিল যা তাকে ভস্য করার জন্য প্রস্তুত ছিল। বসে পড়ুন। কাব্য নিজের চেয়ার থেকে না নড়ে একজন অপরিচিত মানুষের মতো নির্দেশ দিল। রমেশ আর সুনিতা হচক বিচকে গেল। তাদের হাসি তাদের গলাতেই আটকে গেল। তারা চুপচাপ সামনে রাখা চেয়ারগুলোতে বসে পড়ল, যেন কোনো অপরাধী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। কাব্য সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাপির তীর্থযাত্রা কেমন চলছে দাদা, তার কি কোনো খবর এলো? রমেশ ঘাম মুছতে মুছতে তার মুখস্থ করা গল্প আবার শোনাতে চাইল। হ্যাঁ, তিনি তো বদ্রীনাথে আছেন, যোগাযোগ করা যাচ্ছে না। তার কথা শেষও হয়নি যে কাব্য টেবিলের ওপর জোরে আঘাত করল, যার ফলে সেখানে রাখা জলের গ্লাস ছলকে উঠল। মিথ্যে বলা বন্ধ করো রমেশ শর্মা। তার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। কাব্য একটি ইশারা করল এবং পাশের ঘরের দরজা খুলল। সেখান থেকে দুজন সেপাই একটি হুইলচেয়ার ঠেলে বাইরে আনল, যার ওপর রামচরণ বসেছিলেন। এখন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে ছিলেন, কিন্তু তার এক চোখের ব্যান্ডেজ এবং শরীরের দুর্বলতা তার কাহিনী বর্ণনা করছিল। রমেশ এবং সুনিতার মুখের রং এমনভাবে উড়ে গেল যেন তাদের পায়ের তলা সরে গেছে। সুনিতার হাত থেকে জলের গ্লাস ফসকে পড়ে গেল। তারা দুজনেই অবিশ্বাসের সাথে সেই বাবাকে দেখছিল যাকে তারা মৃত বলে ধরে নিয়েছিল, বা অন্ততপক্ষে এটা ভেবেছিল যে সে আর কখনো তাদের জীবনে ফিরে আসবে না। রামচরণ নিজের দৃষ্টি নিচু করে নিলেন, কারণ তিনি নিজের সন্তানকে এভাবে অপমানিত হতে দেখতে পারছিলেন না, তারা তার সাথে যতই খারাপ আচরণ করে থাকুক না কেন। কাব্য নিজের চেয়ার থেকে উঠল এবং বাঘিনীর মতো গর্জে উঠল, এই হলো তোমার তীর্থযাত্রা, এই হলো সেই বাবা যিনি নিজের কিডনি বিক্রি করে তোমাকে পড়িয়েছেন, নিজের পেট কেটে বাড়ি বানিয়েছেন, আর তুমি কি করলে? ছলনা করে বাড়ি নিজের নামে করিয়ে নিলে এবং তাকে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিলে। রমেশ মিনমিন করতে লাগল, কাব্য আমার কথা শোনো, এসব ভুল বোঝাবুঝি, আমরা তো। কাব্য তাকে মাঝপথেই থামিয়ে দিল। চুপ,
এখানে এখন একজন বোন নয়, একজন জেলা শাসক দাঁড়িয়ে আছে। তুমি পিতামাতা ও প্রবীণ নাগরিক রক্ষণাবেক্ষণ আইন লঙ্ঘন করেছ, তুমি প্রতারণা করেছ, প্রাণে মারার চেষ্টা করেছ। আমার কাছে তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে, প্রতিবেশীদের বয়ান আছে এবং বাপির মেডিকেল রিপোর্টও আছে। সে নিজের টেবিল থেকে একটি আইনি নথিপত্র তুলল এবং তাদের দিকে ছুঁড়ে ফেলল। আইন অনুযায়ী যদি কোনো বৃদ্ধ তার সম্পত্তি তার সন্তানকে এই আশায় দেয় যে তারা তার দেখাশোনা করবে এবং তারা যদি তা না করে তাহলে সেই সম্পত্তি ফিরিয়ে নেওয়া যেতে পারে। আমি আজই সেই বাড়ির রেজিস্ট্রি বাতিল করছি। সেই বাড়ি এখন আইনিভাবে আবার বাপির নামে হবে। সুনিতা এই কথা শুনে কেঁদে চিৎকার করতে লাগলো, এমন করো না ঠাকুরজি, আমরা রাস্তায় এসে দাঁড়াবো, আমাদের বাচ্চাদের কি হবে? কাব্য তিক্ততার সাথে হেসে বলল, ততটাই হবে যতটাই বুড়ো বাবার সাথে হয়েছিল। তোমাদের রাস্তার কষ্ট অনুভব করতে হবে, তবেই তোমরা নিজেদের ভুল বুঝতে পারবে। এটা আমার প্রতিশোধ নয়, এটা তোমাদের কর্মফল। সেখানে উপস্থিত পুলিশ আধিকারিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সামনে রমেশ আর সুনিতার সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। কাব্য আরও বলল, আমি তোমাদের দুজনকে জেলে পাঠানোর পরোয়ানা এখনও সই করিনি, শুধুমাত্র বাপির কারণে। তিনি চান না যে তার ছেলে জেলের ঘানি টানুক। কিন্তু তোমাদের ওই বাড়ি ছাড়তে হবে এখন এবং এই মুহূর্তেই। তোমাদের সেই অবস্থাতেই বাড়ি থেকে বেরোতে হবে যেভাবে তোমরা বাপিকে বের করে দিয়েছিলে, খালি হাতে। রমেশ নিজের বাবার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে চাইল। বাপি, আমাকে ক্ষমা করে দাও, আমার পাপ হয়ে গেছে। কিন্তু রামচরণ নিজের পা পিছিয়ে নিলেন এবং ভিজে চোখে অন্যদিকে তাকাতে লাগলেন। এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কাব্য পুলিশ সুপারকে নির্দেশ দিল, এদের নিয়ে যান এবং নিশ্চিত করুন যে এরা আজই বাড়ি খালি করে দেয়। আর হ্যাঁ, পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়া উচিত যে বৃদ্ধদের সাথে দুর্ব্যবহারকারীদের পরিণতি কী হয়। পুলিশকর্মীরা রমেশ আর সুনিতাকে প্রায় টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। তাদের কান্নাকাটি, তাদের অহংকার, তাদের লোভ সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ঘরে এখন আবার নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এই নিস্তব্ধতা ভারী নয়, বরং স্বস্তিদায়ক ছিল। কাব্য একটি দীর্ঘশ্বাস নিল এবং নিজের চেয়ারে ফিরে বসল। সে ন্যায় বিচার তো করে গিয়েছিল, কিন্তু তার হৃদয় এখনও ভারী ছিল, কারণ এই ন্যায় বিচারের জন্য তাকে নিজের রক্তের বিরুদ্ধেই দাঁড়াতে হয়েছিল। সবাই চলে গেলে কাব্য ধীরে ধীরে তার বাবার কাছে গেল এবং তার হাঁটুর ওপর মাথা রেখে বসে পড়ল। রামচরণ কাঁপা হাতে তার চুলে হাত বুলিয়ে দিলেন। তুই ঠিক করেছিস মা, তিনি ধীরে ধীরে বললেন। কিন্তু দেখ, কাউকে শাস্তি দিয়েও মনে শান্তি পাওয়া যায় না। কাব্য মাথা তুলল এবং কান্নার মাঝে হাসল। বাপি, আমি শাস্তি দিইনি, আমি শুধু ভারসাম্য ঠিক করেছি। এখন তুমি ওই বাড়িতে রাজার মতো থাকবে আর আমি তোমার সেবা করব। ওই বাড়ি ইট পাথর দিয়ে নয়, তোমার আশীর্বাদ দিয়ে তৈরি হয়েছিল, আর এখন তাতে সেটাই থাকবে। এটা একটা কাঁটা ভরা জয় ছিল, কিন্তু একটি নতুন শুরুর জন্য এই সাফাই জরুরি ছিল। বেনারসের বাতাসে আজ ন্যায় বিচারের এক নতুন সুবাস ছিল। জেলাশাসকের বাসভবনের সেই বড় এবং শীতাতপ নিয়ন্ত্রিত শোবার ঘরে এখন ওষুধের গন্ধ মিশেছিল। সমস্ত বড় ডাক্তারদের নজরদারি এবং দামি থেকে দামি ওষুধের পরও রামচরণের শরীর ধীরে ধীরে জবাব দিচ্ছিল। বছরের পর বছর ধরে ক্ষুধা, তৃষ্ণা এবং রাস্তার ধুলো তার ফুসফুস এবং কিডনিকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে এখন ফিরে আসার কোনো আশা দেখা যাচ্ছিল না। কাব্য তার সমস্ত সরকারি কাজকর্ম ছেড়ে দিনরাত নিজের বাবার মাথার কাছে বসে থাকত। সে নিজের চোখের সামনে নিজের বাবাকে তিল তিল করে মরতে দেখছিল এবং তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা এই নিষ্ঠুর নিয়তির সামনে বামন প্রমাণিত হচ্ছিল। তার মনে হচ্ছিল যে সময়টাকে সে নিজের কেরিয়ারের জন্য বাবার কাছ থেকে চুরি করেছিল, এখন সেই সময়ই সুদ সমেত তাদের কাছ থেকে তাদের সঙ্গ কেড়ে নিচ্ছে। রামচরণ প্রায়শই অজ্ঞান অবস্থায় থাকতেন, কিন্তু যখনই তার চোখ খুলত তিনি নিজের মেয়েকে নিজের কাছে পেয়ে হেসে দিতেন। তার শরীর যতই দুর্বল হোক না কেন, তার আত্মা এখন শান্ত ছিল। তিনি কাব্যের হাত নিজের খসখসে এবং কাপা হাতে ধরে নিতেন, যেন তাকে এই সান্ত্বনা দিতে চাইছিলেন যে তিনি ঠিক আছেন। কাব্য তার সেই হাতগুলোতে চুমু খেত, যাতে এখন কেবল হাড় অবশিষ্ট ছিল, আর ভাবত যে এই হাতগুলোই ইট সিমেন্ট বয়ে তাকে পড়িয়েছিল। তার এখন নিজের লাল বাতিওয়ালা গাড়ি এবং বিলাসবহুল বাংলোকে কোনো রসিকতার মতো মনে হচ্ছিল। যদি এই সব কিছু পেয়েও গেল, তবে কি কাজে লাগবে যখন সে সেই মানুষটিকেই বাঁচাতে পারছে না যার কারণে তার অস্তিত্ব রয়েছে? এই অনুতাপ তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন সন্ধ্যায় যখন ডুবন্ত সূর্যের কমলা রশ্মি জানালা দিয়ে ভেতরে আসছিল, রামচরণ কাব্যকে ইশারা করে নিজের কাছে ডাকলেন। তার গলার আওয়াজ খুব ধীর ছিল। মা, কেন তুমি উদাস? আমি তো এখন খুব খুশি। দেখ, ভগবান আমাকে রাস্তার ভিখারি থেকে রাজা বানিয়ে বিদায় দিচ্ছেন। কাব্যের চোখের জল টপটপ করে তার হাতের উপর পড়ল। সে রুদ্ধ কণ্ঠে বলল, বাবুজি, আমাকে ছেড়ে যাবেন না। আমি তো এখনও আপনার জন্য কিছুই করতে পারিনি। এখন তো আপনার সুখ ভোগের সময় এসেছিল। রামচরণ না সূচক মাথা নাড়লেন এবং বললেন, সুখ বিছানা আর অট্টালিকায় থাকে না রে পাগলি। সুখ থাকে সন্তানের সেই ভালোবাসায় যা তুই আমাকে দিলি। তুই আমাকে সেই নরক থেকে বের করে এখানে স্বর্গে বসিয়ে দিলি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? কথাবার্তার মাঝেই কাব্যের রাগ আবার ফেটে পড়ল।
আমি দাদা আর বৌদিকে কখনো ক্ষমা করব না বাবুজি। তাদের কারণেই আপনার এই অবস্থা হয়েছে। তারা আপনাকে হত্যা করেছেন। রামচরণ খুব কষ্টে নিজের হাত তুলে কাব্যের ঠোঁটের ওপর রাখলেন। না মা, ঘৃণার আগুনে জ্বলিস না। এ তো কর্মের খেলা। হয়তো গত জন্মে আমার কিছু ঋণ বাকি ছিল, যা তারা এই জন্মে শোধ করে দিল। তারা সাজা পেয়ে গেছে। তাদের বিবেক তাদের আজীবন দংশন করতে থাকবে। তুই নিজের মনকে গুলুষিত করিস না। একজন আধিকারিককে ন্যায় বিচার করতে হয়, কিন্তু একজন মেয়েকে ক্ষমা করতে জানতে হয়। তুইও যদি পাথর হয়ে যাস, তবে তাদের আর তোর মধ্যে তফাৎ কি থাকবে? রামচরণের শ্বাস এবার কিছুটা ভারী হতে লাগল, কিন্তু তিনি নিজের কথা শেষ করতে চাইলেন। জানিস মা, আমি নিজের জমি বিক্রি করে তোকে কেন পড়িয়েছিলাম? এই জন্য নয় যে তুই বড় সাহেব হবি আর লোকে তোকে সেলাম ঠুকবে। আমি পড়িয়েছিলাম যাতে তোর কাছে এত ক্ষমতা থাকে যে তুই কোনো অসহায়ের চোখের জল মুছতে পারিস। সেদিন স্টেশনে যখন তুই ওই ভিখারিকে বুকে জড়িয়ে ধরলি, তখন আমার মনে হলো আমার তপস্যা সফল হয়েছে। তুই যদি আমাকে চিনেও উপেক্ষা করতিস, তবে আমি বেঁচে থেকেও মরে যেতাম। কিন্তু তুই আমার মান রাখলি। আসল জয় পদমর্যাদার নয়, সংস্কারের হয়। তুই প্রমাণ করে দিলি যে তুই শুধু একজন ডিএম নয়, বরং একজন মানুষও। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। শুধু দেওয়াল ঘড়ির টিকটিক আর রামচরণের খাঁটো হয়ে আসা শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কাব্যের আওয়াজ হল যে বিচ্ছেদের সময় খুব কাছে। সে নিজের বাবার মাথা নিজের কোলে তুলে নিল, যেমন ছোটবেলায় তিনি তাকে ঘুম পাড়াতেন। রামচরণের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। হয়তো তাকে তার স্ত্রী কাব্যের মা ডাকছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, আমার একটা শেষ ইচ্ছে আছে পুতুল। আমার মৃত্যুর পর কাঁদবি না, আর আমার অস্থি গঙ্গামায়ের বুকে তুই বিসর্জন দিবি। আর কথা দে যে তুই কখনো কোনো অসহায় বৃদ্ধকে না খেয়ে শুতে দিবি না। প্রতিটি বৃদ্ধের মধ্যে নিজের বাবাকে দেখবি। কাব্য কাঁদতে কাঁদতে তার কপালে চুমু খেল এবং কথা দিল, আমি শপথ করছি বাবুজি, আপনার নামে এই শহরে কোনো বৃদ্ধ নিজেকে অনাথ মনে করবেন না। আমি আপনার শিক্ষাকেই নিজের ধর্ম বানাব। এ কথা শুনে রামচরণের মুখে এক পরম শান্তি নেমে এলো। তিনি চোখ বন্ধ করলেন। তার মুখে এক হালকা হাসি স্থির হয়ে গিয়েছিল, যেন তিনি কোনো মিষ্টি স্বপ্নে হারিয়ে গেছেন। কাব্যের হাতের ওপর তার বাঁধন শিথিল হয়ে গেল। বাইরে গঙ্গার ঢেউয়ের শব্দ আর মন্দিরের ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, যা এক মহাত্মার বিদায় সঙ্গীত বাজাচ্ছিল। কাব্য জানত যে তার বাবা চলে গেছেন, কিন্তু সে কাঁদল না, কারণ সে কথা দিয়েছিল। সে শুধু পাথরের মূর্তির মতো বসে রইল, সেই মহান আত্মাকে অনুভব করতে লাগল। রামচরণ শর্মার অন্তিম যাত্রা বারাণসীর ইতিহাসে মনে রাখার মতো ঘটনাগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়াল। যে পিতাকে তার নিজের ছেলে আবর্জনার মতো বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ তার শবযাত্রায় পুরো শহর ভেঙে পড়েছিল। জেলা শাসকের বাবা হওয়ার কারণে বড় বড় নেতা এবং আধিকারিকরা তো এসেছিলেনই, কিন্তু সবচেয়ে বেশি ভিড় ছিল সেই সব গরিব ও অসহায় মানুষদের, যাদের কাব্য গত কয়েকদিনে ন্যায় বিচার পাইয়ে দিয়েছিল। ফুলে সাজানো অ্যাম্বুলেন্সের পেছনে হাজার হাজার মানুষের মিছিল চলছিল, যারা রাম নাম সত্যহায় ধ্বনি দিচ্ছিল। কাব্য সবার আগে খালি পায়ে হাঁটছিল। তার চোখে এখন জল ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে তার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে কাঁদবে না, বরং তার নামকে অমর করবে। আজ সে শুধু একজন মেয়ে নয়, বরং একজন শ্রবণ কুমার হয়ে নিজের বাবার কাঁধ দিতে যাচ্ছিল, যা সমাজের পুরনো রীতি ভাঙছিল। মণিকর্ণিকা ঘাটে চিতার শিখা আর ধোঁয়ার মাঝে জীবন ও মৃত্যুর নগ্ন সত্য সামনে ছিল। ঘাটে বিশাল ভিড় থাকা সত্ত্বেও এক সুশৃঙ্খল শান্তি ছিল। ভিড়ের এক কোণে মাথা নিচু করে ছিন্ন ভিন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা রমেশ আর সুনিতাকে মানুষ ঘৃণার নজরে দেখছিল। সমাজ অঘোষিতভাবে তাদের বহিষ্কার করেছিল। তারা এগিয়ে গিয়ে নিজের বাবার শেষ দর্শন করতে চেয়েছিল, কিন্তু পুলিশ আর পাড়ার লোকেরা তাদের একটি অদৃশ্য ঘেরাটোপের বাইরেই আটকে দিল। এটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। যে বাবার সম্পত্তির জন্য তারা এত পাপ করল, আজ সেই বাবার ছাই স্পর্শ করার অধিকারও তারা হারিয়ে ফেলেছে। রমেশের চোখ থেকে অনুতাপের জল বইছিল, কিন্তু এখন সেই জল অর্থহীন ছিল। সে বুঝতে পেরেছিল যে সে ইট পাথরের বাড়ি তো পেয়েছে, কিন্তু নিজের ছাদ আর মাটি চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। পণ্ডিতদের মন্ত্রোচ্চারণের মাঝে যখন মুখাগ্নি করার সময় এলো, তখন এক নিস্তব্ধতা নেমে এলো। পরম্পরা অনুসারে এই অধিকার ছেলের হয়, এবং রমেশ আশাবাদী নজরে এগিয়ে যাবার চেষ্টা করল। কিন্তু কাব্য জ্বলন্ত মশাল নিজের হাতে তুলে নিল। সে পণ্ডিতজির দিকে তাকাল এবং দৃঢ়ভাবে বলল, যে জীবিত অবস্থায় বাবাকে পুড়িয়েছে, তার মৃত্যুর পর আগুন দেওয়ার কোনো অধিকার নেই।
আমিই তার মেয়ে আর আমিই তার ছেলে। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ, যাদের মধ্যে কাশীর বিদ্বানরাও ছিলেন, নীরব থেকে কাব্যের এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন। কাব্য কাপা হাতে চিতার পরিক্রমা করল এবং যেমনই সে কাঠে আগুন দিল, অগ্নিশিখা আকাশের দিকে উঠতে লাগল। সেই অগ্নিতে রামচরণের নশ্বর শরীর পঞ্চভূতে বিলীন হচ্ছিল এবং সেই সাথে সমাজের এক প্রাচীনপন্থী চিন্তাধারাও পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার পরের দিনগুলোতে কাব্য তার চোখের জলকে শক্তিতে রূপান্তরিত করল। সে তার বাবার নামে রামচরণ সেবা সংস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। সে ঘোষণা করল যে তার সেই পৈতৃক বাড়ি, যা সে আইনিভাবে ফেরত পেয়েছিল, তা এখন আর তার ব্যক্তিগত আবাস নয়, বরং শহরের অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য একটি বৃদ্ধাশ্রম হবে। এই সিদ্ধান্ত রমেশ আর সুনিতাকে পুরোপুরি ধ্বংস করে দিল। তাদের শহর ছেড়ে চলে যেতে বাধ্য হতে হল, কারণ বেনারসের গলিতে তাদের না তো কেউ কাজ দিতে রাজি ছিল আর না কেউ ঘর ভাড়া দিচ্ছিল। তারা এখন সেই দারিদ্র্য আর দুয়ারে দুয়ারে হোঁচট খাওয়ার অভিশাপে অভিশপ্ত ছিল, যা তারা তাদের পিতাকে দিয়েছিল। কর্মের চক্র সম্পূর্ণ হয়েছিল। রাজা ভিখারি হয়ে গিয়েছিল, আর যে ভিখারি ছিল সে এখন মানুষের হৃদয়ে রাজা হয়ে অমর হয়ে গিয়েছিল। 1 মাস পর কাব্য গঙ্গার ঘাটে বসেছিল, যেখানে সে তার বাবার অস্থি বিসর্জন দিয়েছিল। সন্ধ্যার আরতি শুরু হচ্ছিল এবং হাজার হাজার প্রদীপ নদীর ঢেউয়ের ওপর ভাসছিল। কাব্যও একটি প্রদীপ জ্বালিয়ে জলে ভাসিয়ে দিল এবং সেটিকে দূরে চলে যেতে দেখতে লাগল। তার মনে হলো যেন সেই প্রদীপটি তার বাবার আত্মা, যা এখন মুক্ত হয়ে পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছে। এখন সে একা ছিল, কিন্তু দুর্বল নয়। তার কাছে তার বাবার দেওয়া সবচেয়ে বড় সম্পদ ছিল সংস্কার আর সেবার মানসিকতা। এখন যখনই সে নিজের চেয়ারে বসত, তার মনে থাকত যে এই চেয়ার শাসন করার জন্য নয়, বরং সেই সব মানুষের চোখের জল মোছার জন্য যাদের কথা কেউ শোনে না। ঘাটের সিঁড়িতে এক বৃদ্ধ ভিখারি বসেছিল, যে ঠান্ডায় কাঁপছিল। কাব্য তাকে দেখল এবং তার মধ্যে নিজের বাবার ছায়া দেখতে পেল। সে নিজের জায়গা থেকে উঠল, নিজের কাঁধের শালটি খুলল এবং সেই বৃদ্ধকে জড়িয়ে দিল। সে পরম মমতায় তার হাত ধরল এবং বলল, বাবা, চলুন আমার সাথে, এখন আপনাকে আর রাস্তায় শুতে হবে না। সেই বৃদ্ধ অবাক হয়ে সেই দেবীস্বরূপা আধিকারিককে দেখতে লাগলেন। কাব্যের মুখে এক সন্তোষজনক হাসি ছিল। তার মনে হল রামচরণ কোথাও যাননি, তিনি প্রতিটি অভাবী মানুষের মধ্যে জীবিত আছেন, যাদের সে সাহায্য করবে। গঙ্গার ঢেউ কলকল শব্দে বয়ে চলল, যেন বলছে যে জীবনের শেষ মৃত্যু নয়, বরং অন্যের জন্য বেঁচে থাকাই হল সত্য। এটাই ধর্ম, এটাই কাশী। 5 বছর কেটে গেছে। বারাণসী এখনও আগের মতোই প্রাচীন, পবিত্র আর মোক্ষদায়িনী, কিন্তু শহরের এক কোণে একটি নতুন তীর্থস্থান তৈরি হয়েছে, রামচরণ বৃদ্ধাশ্রম। আজ এই আশ্রমের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি স্বয়ং কাব্য শর্মাকে সমাজ সেবা রত্ন পুরস্কার দিতে এসেছিলেন। কাব্য, যে এখন জেলা শাসক থেকে পদোন্নতি পেয়ে বিভাগীয় কমিশনার বা মণ্ডল কমিশনার হয়েছে, মঞ্চে দাঁড়িয়েছিল। তার ইউনিফর্মে লাগানো মেডেলগুলো চকচক করছিল, কিন্তু তার চোখের সেই উজ্জ্বলতা ছিল নিজের বাবার নামকে অমর হতে দেখার। আশ্রমে 100 জনেরও বেশি অসহায় বৃদ্ধ-বৃদ্ধা থাকতেন, যাদের চেহারায় এখন আর অসহায়তা নয়, বরং শান্তি ও নিরাপত্তার ভাব ছিল। কাব্য মাইক ধরল এবং হাজার হাজার মানুষের ভিড়কে সম্বোধন করল। সে তার সাফল্যের কৃতিত্ব নিজের প্রশাসনিক দক্ষতাকে নয়, বরং সেই ভিখারি পিতাকে দিল, যিনি তাকে মানবতার পাঠ পড়াছিলেন। সে বলল, চেয়ারের ক্ষমতা মানুষের ওপর রাজত্ব করায় নয়, বরং সেই সব মানুষের সেবা করায় যাদের কোনো ক্ষমতা নেই। যখন সে তার কথা শেষ করল, পুরো প্যান্ডেল করতালিতে মুখরিত হয়ে উঠল। ভিড়ের মধ্যে অনেক তরুণ আধিকারিক এবং ছাত্র ছিল, যাদের কাছে কাব্য এখন একজন আদর্শ হয়ে উঠেছে। গঙ্গার তীরে অবস্থিত এই আশ্রম এখন আশার এক নতুন আলো ছিল, যা প্রমাণ করে যে এক পিতার ত্যাগ কখনো বৃথা যায় না। অনুষ্ঠানের পর কাব্য যখন তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গেটের বাইরে ভিখারিদের একটি সারি বসেছিল, যাদের আশ্রমের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছিল। কাব্যের নজর হঠাৎ এক ছিন্ন ভিন্ন দাড়িওয়ালা ব্যক্তির ওপর পড়ল, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাবারের সারিতে দাঁড়িয়েছিল। সেই ব্যক্তিটি আর কেউ নয়, তার নিজের আপন ভাই রমেশ। 5 বছরের কঠোর সংগ্রাম, অসুখ আর সমাজের বহিষ্কার তাকে সেই জায়গায় এনে দাঁড়িয়েছিল, যেখানে সে একসময় তার পিতাকে ঠেলে দিয়েছিল। পাশে সুনিতা বসেছিল, যে এখন অসুস্থ আর দুর্বল লাগছিল। সময় তার পূর্ণ চক্র সম্পন্ন করেছিল। কাব্যের রক্ষীরা রমেশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কাব্য তাকে থামিয়ে দিল। সে ধীরে ধীরে রমেশের কাছে গেল। রমেশ যখন তার বোনকে সেই উচ্চতায় আর নিজেকে এই ধুলোয় দেখল, তখন সে লজ্জায় কুঁকড়ে গেল। সে নজর মেলাতে পারল না, শুধু তার হাত কাঁপতে লাগল। কাব্য তার থালায় নিজের হাতে খাবার পরিবেশন করল। সে কিছুই বলল না, কোনো খোঁটা দিল না, কোনো উপদেশ দিল না।
তার এই নীরবতাই রমেশের জন্য সবচেয়ে বড় সাজা আর সবচেয়ে বড় শিক্ষা ছিল। সে রমেশের চোখের দিকে তাকালো, যাতে এখন অহংকারের বদলে কেবল অনুতাপের জাল ছিল। কাব্য গাড়িতে বসে পড়ল এবং চালককে যাওয়ার ইশারা করল। সে পেছনে ফিরে তাকালো না। সে জানত যে সে নিজের ধর্ম পালন করেছে। রমেশ আর সুনিতাকে এখন তাদের বাকি জীবন নিজেদের কর্মের প্রায়শ্চিত্তে কাটাতে হবে, এবং এটাই ছিল নিয়তির বিচার। গাড়ি যখন গঙ্গার ধার দিয়ে গেল, কাব্যের মনে হলো যেন ঠান্ডা হাওয়ার ঝাপটায় তার বাবার স্পর্শ লেগে আছে, যিনি বলছেন, আমার কাজ শেষ হলো। কাব্য আকাশের দিকে তাকিয়ে হাসল। বেনারসের সন্ধ্যা সব সময়ের মতোই সুন্দর ছিল, আর গঙ্গা অবিরাম বয়ে চলছিল, ঠিক যেমন সত্য আর কর্মের প্রবাহ কখনো থামে না।